বিডিআর বিদ্রোহ, 2 কমিশন, 2 রিপোর্ট। এই 360 ডিগ্রির শেষ কোথায়? 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা, বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তর হঠাৎ রণক্ষেত্রে পরিণত হয়। 2 দিনে 74 জন নিহত, যার মধ্যে 57 জন ছিলেন সেনাবাহিনীর অফিসার। বিডিআর মহাপরিচালক, সেক্টর কমান্ডার, একটা প্রজন্মের সামরিক নেতৃত্ব প্রায় একসাথে নিশ্চিহ্ন হয়ে গেল। এটা কি ছিল নিম্ন পদস্থ জওয়ানদের বঞ্চনা আর ক্ষোভের বিস্ফোরণ ছিল, নাকি এর পিছনে ছিল বড় কোনো গেম প্ল্যান? আর সাম্প্রতিক তদন্ত কমিশনের রিপোর্ট, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম এসেছে, তা কি সত্যি ইতিহাসের নতুন পাতা খুলেছে, নাকি আরেকটা রাজনৈতিক ন্যারেটিভ? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহ, আগের সামরিক কু থেকে এটা কিভাবে আলাদা, নতুন তদন্ত রিপোর্ট কি বলছে, আর কোন প্রশ্ন এখনো অমীমাংসিত থেকে গেছে। বিডিআর মিউটিনি, দ্য আনফিনিশড কোয়েশ্চেনস। কি ঘটেছিল পিলখানায়? সংক্ষিপ্ত টাইমলাইন। সালটা 2009। 2 বছরের সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের পর সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস আগে। ঠিক এই সময় ঘটে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সবচেয়ে রক্তাক্ত সামরিক বিদ্রোহ, বিডিআর মিউটিনি। 25 ফেব্রুয়ারি সকাল, বিডিআর সপ্তাহ উপলক্ষে পিলখানায় দরবার চলছে। দরবার হলের ভিতরে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অনেক সেনা কর্মকর্তা উপস্থিত। হঠাৎ কিছু জওয়ান অস্ত্র হাতে দরবার হলে ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ, আতঙ্ক, চিৎকার এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের সূচনা। কেবল পিলখানায় নয়, একই সময় দেশের অন্তত 12 থেকে 13টি বিডিআর স্থাপনায়ও বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ে। যদিও প্রাণহানির ঘটনা শুধুমাত্র পিলখানাতেই বিস্তারিত থাকে। 2 দিনের এই বিদ্রোহ 57 জন সেনা অফিসার, 17 জন বেসামরিক সহ মোট 74 জন নিহত হন। সরকার প্রথম দিনই সেনাবাহিনী মোতায়েন করে পিলখানা ঘিরে ফেললেও সরাসরি কমান্ডো অপরাধে যাওয়ার বদলে আলোচনার পথ বেছে নেয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্যোগে ভাষণ দেন, বিদ্রোহের আত্মসমর্পণের আহ্বান জানান। এই সিদ্ধান্ত নিয়ে আজও বিতর্ক আছে। তৎক্ষণাৎ সামরিক অভিযান হলে কি আরো বেশি প্রাণহানি হতো, নাকি অনেক অফিসারকে বাঁচানো যেত? অ্যাসল্ট নাকি নেগোসিয়েশন, কোনটা ছিল সঠিক অপশন? আপনি কি মনে করেন? কমেন্টে লিখবেন। কেন বিদ্রোহ? আগের তদন্ত কি বলেছিল? বিদ্রোহের পরপরই সরকার ও সেনাবাহিনী 2 পক্ষই আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করে। সরকারি ইনকোয়ারি কমিটি 2009 সালের মে মাসে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের সারাংশ কয়েকটা বিষয় উঠেছে। 1, দীর্ঘদিন ধরে বিডিআর জওয়ানদের মধ্যে বেতন, পদোন্নতি, ছুটি, জাতিসংঘ মিশনে না যাওয়া আর ডাল ভাত প্রোগ্রাম নিয়ে অসন্তোষ চলছিল। 2, 1991 সালে বিডিআর এর আরেকটি বিদ্রোহের পর কঠোর শাস্তি না হওয়ায় মিউটিনি সংস্কৃতির একটি ঝুঁকিপূর্ণ উদাহরণ তৈরি হয়েছিল। 3, কমিটি স্বীকার করে হতাশা বাস্তব, কিন্তু সেই হতাশা থেকে এভাবে নির্মম গণহত্যা যৌক্তিক নয়। কেউ এই অসন্তোষকে ব্যবহার করে দেশের নিরাপত্তা কাঠামো ভাঙার চেষ্টা ছিল, এমন সন্দেহ উল্লেখ থাকে। অপরদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড অ্যামনেস্টি পরে রিপোর্ট করে, বিদ্রোহের পর গ্রেফতার হওয়া হাজার হাজার বিডিআর সদস্যকে ব্যাপক নির্যাতন, কনফেশন আদায়ের জন্য টর্চার এবং ম্যাস ট্রায়ালে ফেয়ার ট্রায়ালের ঘাটতি ছিল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ মামলাগুলোর একটিতে 2013 সালের আদালত 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন সহ শত শত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাহলে আগের তদন্তের মূল ফোকাস ছিল বাহিনীর ভেতরের অসন্তোষ এবং পরিকল্পিত সহিংসতা সমান বিদ্রোহ। রাজনৈতিক নেতৃত্ব বা বিদেশি শক্তির ভূমিকায় সেগুলো তখন খুব জোর দিয়ে সামনে আসেনি। কিন্তু কমিশন রিপোর্ট কি অভিযোগ, কি প্রশ্ন? কিন্তু ঘটনার 16 বছর পর চিত্রটা নতুন করে আলোচনা আসে। অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশন তাদের ফাইনাল রিপোর্ট জমা দেয়। রিপোর্টটি কি বলছে? স্পন্টানিয়াস মিউটিনি না, প্ল্যান্ড অপারেশন। কমিশন রিপোর্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলেছে এটা হঠাৎ উত্তেজনার বিস্ফোরণ ছিল না, আগেই পরিকল্পনা করা একটা অপারেশন, যার লক্ষ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা এবং রাজনৈতিক ক্ষমতা কনসলিডেট করা।
2. আওয়ামী লীগ নেতৃত্বের জড়িত থাকার অভিযোগ রিপোর্ট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা কালেকটিভলি ইনভলভড ছিলেন বলে কমিশনের দাবি। বিশেষ করে শেখ ফজলে নূর তাপসকে কি কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রিন সিগন্যাল অ্যালিগেশন। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে কমিশন দাবি করেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি অপারেশনের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, অর্থাৎ অন্তত পূর্ব অনুমোদন বা জ্ঞান ছিল। 4. ফরেন ইনভলভমেন্ট। রিপোর্টে ইঙ্গিত এসেছে বিদ্রোহের সময় সীমান্ত দিয়ে অন্তত শতাধিক বিদেশি নাগরিকের ঢোকা বেরোনোর অস্বাভাবিক প্যাটার্ন দেখা যায়। ফলে বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে কমিশন। 5. এভিডেন্স ডিস্ট্রাকশন অ্যান্ড মিসিং লিঙ্কস। কমিশন বলেছে আগের তদন্তে অনেক গুরুত্বপূর্ণ নথি, কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ, এমনকি কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার প্রমাণ পেয়েছে। ফ্যামিলিস রিঅ্যাকশন। শহীদ কর্মকর্তাদের অনেক পরিবারের জন্য এই রিপোর্ট একদিকে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, আবার অন্যদিকে তারা দাবি করেছেন সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করা হোক, সব নাম সামনে আনা হোক এবং রাজনৈতিক উচ্চ পর্যায় সহ সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এখানে কয়েকটা কঠিন প্রশ্ন আছে যেগুলো আমরা সরাসরি করে ফেলি। কেন কমিশন বেশি নিরপেক্ষ? নতুন কমিশন গঠন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যারা আগের সরকারের কঠোর সমালোচক। কমিশনের ভাষা ও উপস্থাপনায়ও অনেকের কাছে রাজনৈতিক টোন আছে, তাই এটাকে ওয়ান কন্টেস্টেড ন্যারেটিভ বলা নিরাপদ, যা সত্যের কাছাকাছি হতে পারে, আবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। আগের তদন্ত আর নতুন রিপোর্ট, কোনটিকে বিশ্বাস করব? আগের সরকারি তদন্ত বেশি ফোকাস করেছিলেন প্রতিষ্ঠানগত দুর্বলতা আর জওয়ানদের অসন্তোষ। নতুন কমিশন ফোকাস করেছে রাজনৈতিক নেতৃত্ব ও বিদেশি সেক্টরে। সত্যের নিকটবর্তী হতে চাইলে দুই দিকের তথ্য, ডকুমেন্ট, সাক্ষ্য সবকিছুকে ক্রস চেক করতে হবে। একটাকে শতভাগ সত্য আরেকটাকে শতভাগ মিথ্যা ধরে নেওয়া সহজ, কিন্তু তা হয়তো সঠিক হবে না। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনি কি মনে করেন বিডিআর বিদ্রোহ কি মূলত বাহিনীর ভেতরের বঞ্চনা এবং দুর্বল নেতৃত্বের ফল, নাকি বড় ধরনের পলিটিক্যাল কনসপিরেসি অ্যান্ড ফরেন ইনভলভমেন্ট ছিল যেমন কমিশন বলছে? কমেন্টে লিখে জানান ইন্টারনাল ফ্যাক্টরস নাকি পলিটিক্যাল ফরেন প্লট। কোন ব্যাখ্যাটি আপনাকে বেশি ক্রেডিবল মনে হয় এবং কেন? বিডিআর মিউটিনি বনাম অন্যান্য সামরিক কূ তুলনামূলক চিত্র। এখন একটু বড় ফ্রেমে দেখি বাংলাদেশের ইতিহাসে আরও কয়েকটি বড় সামরিক অভ্যুত্থান হয়েছে। 15 আগস্ট 1975 শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ও সরকার পতন। 30 মে 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের বিদ্রোহের মুখে নিহত, যদিও সামরিক কূ ব্যর্থ। 24 মার্চ 1982 জেনারেল এরশাদের প্রায় রক্তপাতহীন কূ নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক শাসন প্রতিষ্ঠা। এই ঘটনাগুলোর সাথে বিডিআর বিদ্রোহের মিল অমিল কি? কূপ ভার্সেস মিউটিনি 1975, 1981, 1982 সবগুলোই ছিল মূলত রাষ্ট্রের শীর্ষ রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা বা সফল ক্ষমতা দখল। বিডিআর বিদ্রোহ ছিল ফর্মাল সেন্সে মিউটিনি, বাহিনীর অধ্যস্তদের বিদ্রোহ। মূল আঘাত তাদের নিজ বাহিনীর অফিসারদের ওপর, সরাসরি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী দখলের চেষ্টা ছিল না। তবু এর প্রভাব ছিল রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর ওপর মারাত্মক। চেইন অফ কমান্ড, উপরের দিক থেকে নাকি নিচ থেকে? 1975 ও 1982 এর কূ এসেছে সেনাবাহিনীর মধ্য ও উচ্চ পদস্থ অফিসারদের নেতৃত্বে। টপ ডাউন বিডিআর বিদ্রোহ এসেছে জোয়ান ও জুনিয়র এলসিএলদের দিক থেকে। বটম আপ ক্যাজুয়ালিটি প্যাটার্ন, 1975 রাষ্ট্রপতি ও তার পরিবার সহ প্রায় 20 জনের মতো নিহত। 1981-তে জিয়া ও কয়েকজন, 1982-তে প্রায় রক্তপাতহীন। কিন্তু 2009-এ 2 দিনের মধ্যে 57 জন সেনা অফিসার সহ 54 জন নিহত। বাংলাদেশি সামরিক ইতিহাসে একক কোনো ঘটনার এত অফিসার আগে কখনো নিহত হননি। আউটকাম 75 ও 82 এর কূয়ের ফল সামরিক শাসন, দীর্ঘমেয়াদ সংবিধান ও রাজনৈতিক পুনর্লিখন। বিডিআর বিদ্রোহ শাসন ব্যবস্থা বদলানোর লক্ষ্যে হয়েছে বলে প্রতীয়মান নয়, বরং বেসামরিক সরকার টিকে থাকে। পরে বিডিআর ভেঙে নতুন নাম বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে পুনর্গঠন হয়। সোজা ভাষায় আগের কূগুলো ছিল রিজিম চেঞ্জ প্রজেক্ট, বিডিআর বিদ্রোহ ছিল ইনস্টিটিউশনাল ম্যাসাকার উইথ পলিটিক্যাল শ্যাডোস। এখন
এখনো যে প্রশ্নগুলো ঝুলে আছে, এক তদন্ত, এত বিচার, এত কমিশন, তারপরেও কিছু প্রশ্ন আজও ঝুলে আছে। 1. গোয়েন্দা ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত অন্ধত্ব? দরবারের আগে লিফলেট, অসন্তোষ, অস্ত্র গায়েব হওয়া, এসব সিগন্যাল থাকা সত্ত্বেও কেন সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা তা সময় মতো বুঝতে পারলো না? এটা কি শুধু ইনস্টিটিউশনাল ফেইলিওর নাকি কেউ ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখলো? হু রিয়েলি বেনিফিটেড? একটা নীতি আছে, হু বেনিফিটস। সেনাবাহিনী এক ঝটকায় অনেক ব্রিলিয়ান্ট অফিসার হারালো, সীমান্তরক্ষী বাহিনী ভেঙে গেল, রাজনৈতিকভাবে কে লাভবান হলো, আর আন্তর্জাতিকভাবে কে কি মেসেজ পেল, এগুলো নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে, বিশেষ করে যখন কমিশন বিদেশি গোয়েন্দা সংস্থার সম্ভাব্য ভূমিকার কথা বলছে। 3. ম্যাস ট্রায়াল ভার্সেস ট্রু অ্যাকাউন্টেবিলিটি। হাজার হাজার জওয়ানদের দ্রুত বিচার হয়েছে, আজকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, কিন্তু সব মাস্টারমাইন্ড কি সত্যি বিচারের আওতায় এসেছে, নাকি নিচের সারির মানুষদের শাস্তি দিয়ে উপরের জটিল রাজনৈতিক খেলাটা এখনো চাপা থাকবে? 4. নিউ কমিশনের পর কি হবে? নতুন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি নতুন মামলা হবে? সাবেক শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেবে রাষ্ট্র, নাকি এই রিপোর্টেও কয়েক মাস উত্তেজনা সৃষ্টি করে ধীরে ধীরে রাজনৈতিক আর্কাইভে চলে যাবে? এগুলো খুব সেন্সিটিভ প্রশ্ন। আমরা এখানে কোনো পক্ষের হয়ে কথা বলছি না, আমরা শুধু অ্যাভেলেবল তথ্য ও রিপোর্টের ভিত্তিতে প্রশ্নগুলো সাজাচ্ছি, যাতে আপনি নিজের মতামত তৈরি করতে পারেন। পিলখানা মিডিয়ার বিদ্রোহ আমাদের জন্য একটা কঠিন আয়না, যেখানে আমরা দেখি নিরাপত্তা বাহিনীর ভেতরের বঞ্চনা, রাজনৈতিক ক্ষমতার লড়াই, বিদেশি স্বার্থের সম্ভাব্য ছায়া, আর সবকিছুর উপরে ৭৪ জন মানুষের জীবন, যাদের কেউই আর ফিরে আসবে না। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি ঘটনা, পুরনো তদন্ত, নতুন কমিশন এবং বাংলাদেশের সামরিক রাজনৈতিক ইতিহাসের ব্রডার কনটেক্সট একসাথে দেখতে। এখন আপনার কাছে 3টি প্রশ্ন রাখছি, কমেন্টে উত্তর দিন। 1. বিডিআর মিউটিনির মূল কারণ আপনি কি মনে করেন? বাহিনীর অভ্যন্তরীণ অসন্তোষ নাকি বড় রাজনৈতিক আন্তর্জাতিক ষড়যন্ত্র? 2. নতুন এনকোয়ারি কমিশন রিপোর্টকে আপনি কতটা বিশ্বাসযোগ্য মনে করেন? মোস্টলি ট্রু, পার্শিয়ালি পলিটিক্যাল নাকি কমপ্লিটলি পলিটিক্যাল? 3. ভবিষ্যতে যাতে আর কখনো পিলখানার মতো ঘটনা না ঘটে, আপনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি রিফর্ম কি হওয়া উচিত সেনাবাহিনী, বিজেপি ও গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে? আপনার কমেন্টে শুধু একটা মতামত না, এটা হতে পারে ভবিষ্যৎ নীতি নির্ধারকদের জন্য একটা ফিডব্যাক, একটা পাবলিক কনসিয়াসনেস। যদি এমন আরও সিরিয়াস ইনভেস্টিগেটিভ কন্টেন্ট দেখতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ফিরব বাংলাদেশের ইতিহাসের আরেকটি অসমাপ্ত প্রশ্ন নিয়ে। এন্ড স্ক্রিন। In memory of officers, soldiers and civilians who died in the 2009 BDR mutiny.